আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা এইচএসসি রসায়ন প্রথম পত্রের সাজেশন নিয়ে কথা বলবো, যে কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়তে পড়লে কয়টা সিকিউ আসবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ক্লাসটা করলে আশা করি তোমরা খুবই উপকৃত হবা। তোমরা বুঝতে পারবা যে কোনটা নিয়ে বেশি ভালো করে পড়া উচিত বা কোনটা পড়লে কয়টা সিকিউ আসতে পারে এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, তো আসো আমরা দেখি। প্রথমত প্রথম পত্রে মাত্র 5টা অধ্যায় আছে তোমাদের, এগুলো তোমরা জানো আশা করি। ল্যাবরেটরি নিরাপদ, গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক পরিবর্তন ও কর্মমুখী রসায়ন। এর মধ্যে ল্যাবরেটরি নিরাপদ এটা থেকে সর্বোচ্চ একটা সিকিউ আসবে, গুণগত রসায়ন থেকে 2টা সিকিউ আসবে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে 2টা, রাসায়নিক পরিবর্তন থেকে 2টা এবং কর্মমুখী রসায়ন থেকে একটা সিকিউ আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 8টা সিকিউ আসবে। তাহলে তোমরা অলরেডি বুঝে গেছো যে কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কথায় বেশি ফোকাস দিতে হবে। ঠিক আছে, তো গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এই 3টা অধ্যায় হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তবে এই অধ্যায়গুলো তুলনামূলক ছোট, তো পড়লে তোমরা হচ্ছে যে একটা সিকিউ আসবে। তবে মনে রাখবে অনেক সময় ল্যাবরেটরি নিরাপদ এই অধ্যায় থেকে সিকিউ নাও আসতে পারে। যদি না আসে সেক্ষেত্রে হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক ধর্ম থেকে 3টা আসতে পারে। তবে সাধারণত এভাবেই সিকিউ এসে থাকে আর কি। তো আসো আমরা হচ্ছে প্রতিটা অধ্যায় সম্পর্কে একটু জেনে নিই, কোন অধ্যায় থেকে আমরা কিভাবে পড়াশোনা করব। প্রথম আসো ল্যাবরেটরি নিরাপদ। এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে তোমার পলভঙ্গি ব্যালেন্স, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো পদ্ধতি। ঠিক আছে, পলভঙ্গি ব্যালেন্স, ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো, টাইট্রেশন। আর হচ্ছে যে বিভিন্ন তোমার হচ্ছে যে প্রতীক, হ্যাঁ বিভিন্ন হচ্ছে তোমার প্রতীক লিখি। ঠিক আছে, প্রতীক বলতে কি, ওই যে ল্যাবরেটরিতে আমরা দেখি না যে বিভিন্ন ধরনের তোমার টেস্ট টিউব, মানে যেখানে হচ্ছে কেমিক্যাল রাখা হয়, সেগুলো হচ্ছে চিনার জন্য আর কি কিছু প্রতীক থাকে আর কি, বুঝছো, যে এটা হচ্ছে কি ক্ষয়কারী পদার্থ, এটা হচ্ছে ত্বক জ্বালা পোড়া করে। তো এরকম বিভিন্ন ধরনের প্রতীক থাকে, হ্যাজার্ড প্রতীক বলা এই প্রতীকগুলোকে। ঠিক আছে, বিভিন্ন হ্যাজার্ড প্রতীক থাকে। ঠিক আছে, তো হচ্ছে এই টপিক গুলো আছে। এই অধ্যায় থেকে যদি তোমরা এই 4টা টপিক পড়ো, মোটামুটি তোমরা যদি সিকিউ এসে থাকে এই 4টা টপিক থেকে আসবে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে পলভঙ্গি ব্যালেন্স, ম্যাক্রো, মাইক্রো, সেমি মাইক্রো, টাইট্রেশন, প্রতীক, হ্যাজার্ড প্রতীক। এছাড়াও এই অধ্যায় থেকে তোমার বিভিন্ন ধরনের টেস্ট টিউব নিয়ে আলোচনা করা আছে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের গ্লাভস নিয়ে আলোচনা করা আছে। গ্লাভস এর মধ্যে অনেক প্রকারভেদ আছে, তাই না? তো ওইগুলো সম্পর্কে জেনে নিবা আর কি। তো সাধারণত এই অধ্যায়ে প্রশ্ন আসলে এগুলা সম্পর্কে সব নিয়ে আসবে। আচ্ছা, এবার আসো অধ্যায় 2, গুণগত রসায়ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুবই সহজ অধ্যায়। তোমরা এই অধ্যায়টা সবাই ভালো করে পড়ে যাও, এই অধ্যায় থেকে ভালো করে পড়ে যাবা এবং যে 2টা সিকিউ আসবে সেই 2টা সিকিউ সবাই পারফেক্টলি আনসার করার চেষ্টা করবা। ঠিক আছে, কারণ 2টা সিকিউ ইজি হবে। তো কি কি আসবে গুণগত রসায়ন? প্রথমে হচ্ছে দেখবা কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, একটা প্রশ্ন এসেই থাকে, সেটা হচ্ছে যে তৃতীয় শক্তি স্তরের কিংবা চতুর্থ শক্তি স্তরের কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কক্ষপথ ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এই প্রশ্ন যেটা বললাম মুখে, মনে করো পরীক্ষা চলে আসছে এটা। ঠিক আছে, একবারে শিওর থাকো এটা চলে আসবে মোটামুটি। কি বললাম? কোয়ান্টাম সংখ্যার সাহায্যে কি ইলেকট্রন সংখ্যা ও কক্ষ সংখ্যা নির্ণয়। 2 নম্বর হচ্ছে ইলেকট্রন বিন্যাস নীতি, ইলেকট্রন বিন্যাস নীতি, এইটা সবাই পড়বা। ইলেকট্রন বিন্যাস নীতি, ওকে, এটা সবাই কি দেখবা। এর নীতি কি কি জানো না তোমরা? পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আহ্বান নীতি। এর মধ্যে কোনটা বেশি আসে পরীক্ষায়? পলির বর্জন নীতিটা ভালো করে দেখবা। কোনটা দেখবা? পলির বর্জন নীতি। হ্যাঁ, পলির বর্জন নীতি। ঠিক আছে ভাই, এবার আসো এরপর দেখবা কি রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণ, এখান থেকে প্রশ্ন আসবে ইনশাল্লাহ, 100% শিওর, কোনো ভুল নাই। ঠিক আছে, রিডবার্গ সমীকরণ লিখে রাখো, 5 স্টার, চলে আসছে পরীক্ষায়, চলে আসছে, তোমরা লিখতেছো পরীক্ষায় মনে করো। ঠিক আছে, কোনটা সূত্রটা মনে আছে তোমাদের? ওই যে 1/λ RH জেড স্কয়ার 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। প্রথমে হচ্ছে তরঙ্গ সংখ্যা নির্ণয়, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, শক্তি নির্ণয়, এবং সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষা বেশি আসে, সেটা হচ্ছে তোমার কি ওই যে কোন বর্ণালী ধারণ করে, দৃশ্যমান হবে কিনা, কোন বর্ণালী, বেগুনি, নীল, আসমানি, কোনটা ধারণ করবে।
আরেকটা প্রশ্ন আসে যে যে তরঙ্গ দৈর্ঘ্যটা এখান থেকে বের হবে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হবে কিনা। তাহলে আমরা জানি জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত হয় কখন, ইউভিতে। ইউভি কত, 10 থেকে 380 ন্যানোমিটার, তাই না? তো রিডবার্গ সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, আসবেই প্রশ্ন, শিওর, কোনো ভুল নাই। এরপর 4 নাম্বার, কক্ষপথ, কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি, পরিধি, এই চারটা, সরি পরিধি না, এটা হচ্ছে আবর্তন সংখ্যা। পরিধি আবর্তন সংখ্যার ভিতরে তোমার পরিধিটা লাগবে আর কি। হ্যাঁ, আবর্তন সংখ্যা, আবর্তন সংখ্যার সূত্র কি, বেগ ডিভাইড বাই পরিধি। হ্যাঁ, ওই হচ্ছে বিষয়। তো কক্ষপথের ব্যাসার্ধ, বেগ, শক্তি, আবর্তন সংখ্যা, এইটা। তো কি বললাম, এই হচ্ছে এক্সেট সিকিউ পাবা। এখানে যেটা লিখলাম না, এই যে গুণগত রসায়নে, এখান থেকে এক্সেট পাবা। কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রোম্যাগনেটিক নীতি, রিডবার্গ সমীকরণ, কক্ষপথে কি ব্যাসার্ধ, বেগ, শক্তি, আবর্তন সংখ্যা, এখান থেকে মোটামুটি এক্সেট পাবা। আরেক সেট প্রশ্ন আসবে ওখান থেকে, কি আসবে আরেক সেট প্রশ্ন থেকে, আরেক সেট প্রশ্ন থেকে মনে করো দ্রাব্যতা, ঠিক আছে? তারপর হচ্ছে কি কেএসপি, কেআইপি। কেএসপি কেআইপি তোমরা জানো না? বলো কেএসপি কি? দ্রাব্যতা গুণফল। কেআইপি কি? আয়নিক গুণফল। তারপর হচ্ছে কি ঘনমাত্রা, মোস্ট ইম্পর্টেন্ট সম আয়ন প্রভাব, সমায়ন প্রভাব, এটা ইদানিং পরীক্ষায় অনেক বেশি আসতেছে, এই সমায়ন প্রভাবটা। ঠিক আছে, যে একটা পাত্রে দুই ধরনের যদি আয়ন আসে তখন কি তোমার দ্রাব্যতাটা চেঞ্জ হয়ে যায়, খুব ভালো করে দেখবা এটা, ঠিক আছে? তারপর 7 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট, অদক্ষেপ পড়বে কি পড়বে না, এইটা আসবে, মনে করো চলে আসছে, অদক্ষেপ পড়বে কি না, 5 স্টার, এটা চলে আসছে মনে করো, শিওর চলে আসছে মনে করো। 8 নাম্বার, আয়ন শনাক্তকরণ, আয়ন শনাক্তকরণ, এই হচ্ছে যে আরেক সেট প্রশ্ন। ঠিক আছে, দ্রাব্যতা, কেএসপি, কেআইপি, ঘনমাত্রা নির্ণয়, সমায়ন প্রভাব, অদক্ষেপ পড়বে কিনা, আয়ন শনাক্তকরণ। তো মোটামুটি যদি তুমি গুণগত রসায়ন পড়ো, তুমি 2টা সিকিউ কমন পাবা ইনশাল্লাহ। এই যে এই একটা সেট প্রশ্ন কমন পাবা, এই এক সেট প্রশ্ন কমন পাবা। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই অধ্যায়টা তোমাদের কিভাবে পড়া উচিত। এখন কেউ যদি টার্গেট নাও যে ভাই আমি মৌলে পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন পড়তে চাই, এটা থেকেও তোমরা 2টা সিকিউ কমন পাবো। তো আমরা দেখি, আসো ওটা থেকে কিভাবে কমন পাবো আমরা। আচ্ছা দেখি আমরা, প্রথমে এখান থেকে তোমার পর্যাবৃত্ত ধর্মগুলো জানতে হবে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, এগুলা। হ্যাঁ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। ঠিক আছে, এই যে এইটা দেখবে প্রথমটা, এর মধ্যে বেশি গুরুত্বপূর্ণ দিবা গলনাঙ্কটা, এটা বেশি আসে পরীক্ষায়। ঠিক আছে, এখান থেকে এটা দেখবা প্রথমে। তারপর আসা হচ্ছে যে 2 নাম্বার হচ্ছে যে এখান থেকে সংকরায়ন, সংক্রান্তের প্রশ্ন আসবেই, কোনো ভুল নাই। সংকরায়ন, ঠিক আছে, সংকরায়ন খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে একটা প্রশ্ন আসবে, বিশেষ করে কোনটা, ওই যে সংকরণের একটা ব্যতিক্রম আছে না, ভ্যাসপার তত্ত্ব, ভিএসপিআর, ভিএসপিআর, এটাকে আমরা ভ্যাসপার বলি আর কি। হ্যাঁ, ব্যালেন্স শেল পেয়ার ইলেকট্রন রিপালশন, মূলত কেউ বিকর্ষণটাকে আর কি আমরা বলি। তো এটা কি করে আমরা, ওই যে যাই না আমরা, যে মিথেন, পানি, তারপর হচ্ছে তোমার অ্যামোনিয়া, তিনটার কি সংকলন কি sp3, কিন্তু sp3 হলেও তিনটার কি কোণ ভিন্ন, আকৃতি ভিন্ন, তাই না? এই যে এই জিনিসটা হচ্ছে কি ভিএসপিআর তত্ত্বটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে এটা আসবে আর কি। তো সংকলনটা পড়বা, বিশেষ করে ভ্যাসপার তত্ত্ব, মানে যেটা ভ্যালেন্সিয়াল পেয়ার ইলেকট্রন রিপালশন, এটা একটু ভালো করে দেখবা। ঠিক আছে, তারপর আসো পি অরবিটালের কিছু প্রশ্ন, পি অরবিটাল রিলেটেড প্রশ্ন কোনগুলা মনে আছে? যে ওই যে CCl4 আদ্য বিশিষ্ট হয় কেন, SiCl4 আদ্য বিশিষ্ট হলেও তোমার CCl4 হয় না কেন, এই একটা প্রশ্ন।
তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন, ঠিক আছে। তো পি অরবিটালে এরকম কিছু প্রশ্ন আছে আর কি, তাই না। তারপর হচ্ছে কি ওই NCl3 সম্ভব কিন্তু NCl5 সম্ভব নয়, কিন্তু অপরদিকে PCl3 ও PCl5 দুইটাই সম্ভব, ঠিক আছে। তো পি অরবিটালের যে এরকম কিছু ইউনিক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো একটু দেখবা, সেগুলো কিন্তু সিকিউতে খুব ভালো পরিমাণ করে আসে আর কি। হ্যাঁ, এবার আসো 4 নাম্বার হাইড্রোজেন বন্ড, খুবই ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ড কি তোমাদের মনে আছে কোন কি বলে? হাইড্রোজেনের সাথে অধিক তড়িৎক্রিয়াত্মক মৌল ফোন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন যদি যুক্ত থাকে তাহলে কি হবে? এই হাইড্রোজেন বন্ড সৃষ্টি হবে আর কি। তো হাইড্রোজেন বন্ড থেকে প্রশ্ন আসে আর কি। হাইড্রোজেন বন্ড থাকলে বিশেষ কিছু নিয়ম থাকে। এরপর আসো ফাজানের নীতি। ফাজানের নীতি খুবই ইম্পর্টেন্ট। আমি আসলে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই বলতেছি আর কি, বাকিগুলো আলোচনা করতেছি না। ফাজানের নীতি, ঠিক আছে। ফাজার নীতি কোনটা? ওই যে পোলার আয়নের যে প্রভাবটা, পোলার আয়ন হলে কি হয়, আয়ন চেঞ্জ হয়ে যায়, আমরা আয়নিক যৌগের সমযোজী বন্ধন, ওইটা আর কি ফাজার নীতি, ঠিক আছে। তাহলে এই যে এগুলো একটু ভালো করে দেখবা, সংকরায়ন, পি অরবিটালের প্রশ্নগুলো, হাইড্রোজেন বন্ড, ফাজার নীতি, ঠিক আছে। এগুলো একটু বেশি ভালো করে দেখবা, তাহলে এখান থেকে তোমরা মোটামুটি 2 সেট প্রশ্ন পাবা আশা করা যায়। হ্যাঁ, এক সেট প্রশ্ন হচ্ছে পি অরবিটাল আর এই যে গলনাঙ্ক, স্থূলাঙ্ক এই রিলেটেড আসে, আর এক সেট হচ্ছে সংকরায়ন, ব্যস্ত তত্ত্ব, হাইড্রোজেন বন্ড, ফাজার নীতি, এই রিলেটেড আসে আর কি। তো এই টপিকগুলা মানে যারা হচ্ছে একবারে খুবই দুর্বল, হ্যাঁ, তারা এই টপিকগুলো অন্তত দেখা যাবে, তো দেখবে যে ভালো একটা মার্কস তোমরা ইনশাল্লাহ কি আনসার করতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে আসো অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন থেকে অনেকেই টার্গেট করে রাখে যে 2টা সিকিউ আনসার করবে, তাই না। তো কোন 2টা আমরা আনসার করবো রাসায়নিক পরিবর্তন থেকে? আমরা দেখে আসো। প্রথমেতে যেটা আসবে কেপি কেসি, চলে আসছে মনে করো, শিওর। কেপি কেসি, কেপি কেসি কি কি আসতে পারে? রাশিমালা প্রতিপাদন, ঠিক আছে, কেপি কেসি কনভার্টটা, তারপর হচ্ছে তোমার রাশিমালা নির্ণয়, রাশিমালার প্রতিপাদন, কেপির মান নির্ণয়, কেসির মান নির্ণয়, ঠিক আছে। এটা 2 নাম্বার। লা শাতেলিয়ার নীতি, লা শাতেলিয়ার নীতি খুবই সহজ, তাই না। লা শাতেলিয়ার নীতিটা তোমরা 9 10 অনেকে দেখে আসছো, লা শাতেলিয়ার নীতিটা, ঠিক আছে। কেপি কি সাথে লা শাতেলিয়ার নীতিটা একটু দেখবা, এটা এক্সের প্রশ্ন হয় আর কি, বেশিরভাগ সময় দেখা যায় কেপি কেসি আর লা শাতেলিয়ার নীতি এক্সের প্রশ্ন হয়। হ্যাঁ, এবার আসো 3 নাম্বার হচ্ছে পিএইচ পিওএস নির্ণয়। এই পিএইচ পিওএস এর মধ্যে অনেক ঝামেলা আছে। আবার ঝামেলা বলতে এটা আবার 2টা ভাগে ভাগ করা যায় পিএইচ পিওএস। একটা হচ্ছে কি দুর্বল অম্ল ক্ষারের, আর একটা কি শক্তিশালী অম্ল ক্ষারের। তো দুর্বলটা বেশি আসে আর কি পরীক্ষা। হ্যাঁ, তারপর হচ্ছে মিশ্রণের পিএইচ, মিশ্রণের ঘনমাত্রা, প্রকৃতি, পিএইচ পিওএইচ নির্ণয়, ঠিক আছে। মিশ্রণের ঘনমাত্রা, প্রকৃতি, পিএইচ কি পিওএইচ নির্ণয়। তারপর হচ্ছে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বাফার দ্রবণ। মনে করো চলে আসছে বাফার দ্রবণ থেকে, শিওর, ঠিক আছে, মিস নাই কোনো। বাফার দ্রবণ, বাফার দ্রবণের পিএইচ পিওএইচ অথবা বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এই টপিকগুলো দেখবা এই অধ্যায় থেকে, ঠিক আছে। মানে আমি যেগুলো ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি আর কি, এর বাইরে তো আসতে পারে, তাই না, সাজেশনের বাইরে তো প্রশ্ন আসতে পারে। তবে এগুলো পড়লে মোটামুটি বলা যায় তুমি একবার আমি যেগুলো বললাম আজকে টপিকগুলা, এই টপিকগুলো যদি তুমি পড়ে যাও কনফার্ম তুমি 6টা সিকিউ কমন পাবা। তোমার তো লিখতে হয় 5টা সিকিউ, মানে এই সাজেশনের বাইরেও যদি আসে অবশ্যই 2টা আসতে পারে। আজ যদিও আসবে না, এগুলোই আসবে ইনশাল্লাহ। যদি আসে 2টা, 6 থেকে তুমি 5টা ইজি লিখতে পারছো, ঠিক আছে। তাহলে কি দেখবা? কেপিকেসি, লাসেদের নীতি, এক্সেট, আর পিএসপিওএস মিশ্রণ ঘনমাত্রা, প্রকৃতি, পিএসপিওএস এটা দেখবে ভালো করে। আর বাফার দ্রবণ, এই যে এখান থেকে হচ্ছে এটা 5 স্টার, এটা 5 স্টার, এটা 5 স্টার, ঠিক আছে। বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, ব্যাস এনাফ, এগুলো দেখে যাও। লাস্ট অধ্যায়টা একটু বলে নিই, কর্মমুখী রসায়ন। লাস্ট হচ্ছে কি কর্মমুখী রসায়ন। প্রথমেই এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে কি ভিনেগার প্রস্তুতি। সেটা সাধারণত কিছু থেকে আসতে পারে, আখ বা আলু থেকে ভিনেগার, ঠিক আছে। আখ হচ্ছে কি চিনি, আর আলু হচ্ছে কি স্টার্চ, এ থেকে ভিনেগার প্রস্তুতি মনে করো আসবে ইনশাল্লাহ। এবার 2 ভিনেগারের ক্রিয়া কৌশল।
ভিনেগারে কি ক্রিয়া কৌশল। তারপর হচ্ছে কি দুধ থেকে মাখন ঘি প্রস্তুতি। ঠিক আছে, দুধ থেকে মাখন ঘি প্রস্তুতি। তারপর হচ্ছে তোমার সাবান ডিটারজেন্ট ক্রিয়া কৌশল। সাবান ডিটারজেন্টদের ক্রিয়া কৌশল। তারপর হচ্ছে কি ওই যে গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার। ঠিক আছে, তারপর হচ্ছে কোয়াগুলেশন, যদিও এগুলো কম আসে। ঠিক আছে, এ হচ্ছে এগুলা, এ হতে এগুলো দেখবা। এর মধ্যে তোমার এখানে 5 স্টার কি কি? 5 স্টার হচ্ছে এই তিনটা, এটা হচ্ছে 3 স্টার, 3 স্টার। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। এ থেকে কি দেখবা? এগুলো দেখবা। আখ বা আলো থেকে ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের ক্রিয়া কৌশল, দুধ থেকে মাখন ঘি প্রস্তুতি, সাবান ডিটারজেন্টের ক্রিয়া কৌশল, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, কোয়াগুলেশন। এগুলো আর কি। হ্যাঁ, এগুলো খুব নিচে, এগুলো খুব কম আসে, বিশেষ করে এই প্রথম 3-4 থেকে প্রশ্ন চলে আসবে আর কি। তো মোটামুটি আমরা হচ্ছে 5টা অধ্যায়েরই সাজেশন দিলাম। আবারও বলতেছি, প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, 2, 3, 4 থেকে 2টা করে 6টা আসবে, পঞ্চম অধ্যায় থেকে একটা আসবে। তো অনেক সময় প্রথম অধ্যায় থেকে সিকিউ আসে না, তখন সেক্ষেত্রে দেখা যায় যে 3 অধ্যায় থেকে একটা সিকিউ আসতে পারে, তবে আসবে, আশা করা যায় আসবে, যেহেতু ফুল সিলেবাস পরীক্ষা তো সেজন্য। তো তোমরা এইগুলা থেকে কি কি পড়বা আমি তো বলে দিলাম। যদি যেগুলো লিখছি আমি বোর্ডে, শুধু এই টপিকগুলো যদি তুমি পড়ে যাও, 6টা সিকিউ কমন পাবা এবং তুমি A+ ইনশাআল্লাহ পাবা। যদি মোটামুটি ভালো করে পড়ে যাও, ইনশাআল্লাহ তুমি সিকিউ পাবা। তো আমি